নমস্কার, নিউজ টুডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি এবং আগামী 1 ঘন্টা আমি থাকবো আপনাদের সঙ্গে লাইভে। প্রত্যেকদিন সন্ধ্যায় আমরা লাইভে 1 ঘন্টা নানান বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে যান বিশিষ্ট জনেরা। আজকের আমাদের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় একটু অন্যরকম। আজকের আলোচনার বিষয় রাজ আমল থেকে বর্তমান রাজনীতি। ভাবছেন রাজ আমল থেকে বর্তমান রাজনীতিতে কি রয়েছে এই মুহূর্তে রাজ্যের প্রেক্ষাপটে আলোচ্য বিষয়? অবশ্যই রয়েছে। এই মুহূর্তে বহু আলোচনার বিষয় কিন্তু রাজ্যের পুষ্পবন্ত প্রসাদ বা পুষ্পবন্ত মহল। কিন্তু এই পুষ্পবন্ত মহল নিয়ে কি আদৌ শুধুমাত্র সাধারণের আবেগ কাজ করছে, নাকি এই পুষ্পবন্ত মহলকেই এবার রাজনৈতিক দলগুলো নানানভাবে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন? এই গোটা বিষয়টা নিয়েই আগামী 1 ঘন্টা আজকে আলোচনায় আমি থাকবো আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে জুড়ে যাবেন বিশিষ্ট জনেরা। আজকে যে ট্যাগলাইন রয়েছে আমাদের, পুষ্পবন্ত মহল কি তবে এবারে রাজনৈতিক দলগুলোর তুরুপের তাস? এই প্রশ্ন নিয়েই কিন্তু আগামী 1 ঘন্টা আমি আপনাদের সঙ্গে আলোচনায় থাকব। তবে অবশ্যই আমি খুব বেশি কথা না বলে সরাসরি চলে যাব বিশিষ্ট জনে যারা এই আলোচনার সঙ্গে জুড়ে যাবে। অবশ্যই প্রথম দফায় রাজনৈতিক দলের নেতারা যারা এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন এবং সবথেকে জরুরি যে আলোচনা, যারা এই পুষ্পবন্ত মহল নিয়ে এই মুহূর্তে আলোচনায় রয়েছে, অর্থাৎ তিপ্রামথা পুষ্পবন্ত মহল নিয়ে রাজ্য সরকারের যে পরিকল্পনা বা যে পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার বিরোধিতা করে কিন্তু মাঠে নেমেছেন রাজ্য সরকারের শরিক দল তিপ্রামথা। কি বলছেন তারা, কি চাইছেন তারা এই পুষ্পবন্ত মহলকে নিয়ে? এই পুষ্পবন্ত মহল ছিল আমাদের পূর্বতন গভর্নর হাউস, যেটা অনেকেই পুষ্পবন্ত মহল হিসেবে চেনেন না, অনেকেই সেখানে গভর্নর হাউস হিসেবে আজকের প্রজন্ম চেনেন, প্রাক্তন গভর্নরের হাউস বা পূর্বতন গভর্নরের হাউস হিসেবে আমরা পুরনো গভর্নরের বাড়ি হিসেবেই আমরা অনেকেই আজকের দিনের প্রজন্ম চিনি। কিন্তু অনেকেই আছেন আগরতলা শহরের নাগরিকরা যাদের আবেগ এখনো পুষ্পবন্ত মহলের সঙ্গে রয়েছে। কারণ যখনই কথা আসে যে রবি ঠাকুর ত্রিপুরা রাজ্যে বারে বারে এসেছিলেন, 7 বার এসেছিলেন, ত্রিপুরাকে নিয়ে নানান লেখা লিখেছিলেন, তখন কিন্তু এই পুষ্পবন্ত মহলের দক্ষিণের বারান্দায় বসে রবি ঠাকুর অনেক কবিতা গান লিখেছিলেন। মালঞ্চ নিবাসের কাঠগোলাপ দিয়ে যেমন সেখানে বনে যদি ফুটলো কুসুম লিখেছিলেন রবীন্দ্রনাথ, ঠিক তেমনি দক্ষিণের বারান্দা নিয়েও হয়তো বা অনেক আবেগ, অনেক কিছু যারা রবীন্দ্রপ্রেমী, রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের মধ্যে রয়েছেন। সেই আবেগটা তো একটা জায়গায় রয়েছে, কিন্তু মথা কেন এর বিরোধিতা করছে? তাদের কি উদ্দেশ্য? বা অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারাই বা কি ভাবছেন? এই গোটা বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব, যে কারণে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের ট্যাগলাইন দিয়েছি, পুষ্পবন্ত মহল কি তবে এবারে রাজনৈতিক দলগুলির তুরুপের তাস? আমাদের প্রশ্নটা শুনলে আপনাদের মনে খটকা লাগতে পারে, কিন্তু এই প্রশ্নের উত্তর যখন সব শেষে আলোচনায় বেরিয়ে আসবে তখন হয়তো বা খটকাটা কেটে যাবে। প্রথমেই খুব বেশি কথা না বাড়িয়ে চলে যাব এই যে তিপ্রামথা দলের বিরোধিতা, রাজ্য সরকার যে পরিকল্পনা হাতে নিচ্ছে পুরনো গভর্নর হাউসকে কেন্দ্র করে বা পুষ্পবন্ত মহলকে কেন্দ্র করে, সেই রাজ্য সরকারের পরিকল্পনা চূড়ান্ত আকার ধারণ করার আগেই কেন তিপ্রামথা মাঠে নেমেছেন বা বিরোধিতা করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গেছি তিপ্রামথা দলের সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মাকে। আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায়। আপনি সরাসরি লাইভে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা জানতে চাইবো, এই যে পুষ্পবন্ত প্যালেস
এটা নিয়ে আপনারা বেশ কয়েকদিন ধরেই সরব রয়েছেন। ইতিমধ্যেই আপনারা মাঠে নেমে সেখানে আপনাদের ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন প্রত্যেকেই সেখানে মাঠে নেমে বিরোধিতা করেছেন পুষ্পবন্ত মহল নিয়ে, যে রাজ্য সরকারের যে পরিকল্পনা, যে ভাবনা রয়েছে, তাজ গ্রুপের সঙ্গে যে কথাবার্তা চলছে সেটার বিরোধিতা করছেন কেন? হ্যাঁ, এটা আমাদের যে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য 1917 সালে এই পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেসটা উনি বিল্ড করেছিল ওই সময়। সুতরাং যেহেতু এটা মহারাজ আমাদের থেকে এটা প্যালেস অথবা রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করতো এবং পরে সেটাকে রাজভবন করা হয়েছে এবং 2018 সালের পরে সেটাকে আমাদের যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেটাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য যে ন্যাশনাল লেভেল কালচারাল মিউজিয়াম করার জন্য এটা স্টেপ নেওয়া হয়েছিল। সেটাকে তুলেছি আমরা যে তাজ হোটেলের কে ওখানে 5 স্টার হোটেল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটাকে আমরা নিন্দা জানিয়ে আমাদের ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠন ওর বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং অবশ্যই আমরাও সেটাকে নিন্দা জানাবো। যদি এরকম কোন স্টেপ নিয়েই থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে অপোজ করব। আচ্ছা, আপনি তো সেই রাজন্য আমলের বা রাজন্য স্মৃতি জড়িত বলেই সেখানে নিন্দা জানাচ্ছেন বা স্টেপ নেওয়ার কথা বলছেন আপনারা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন, সেখানে প্রদ্যুৎ বাবুর তো অনেক, সেখানে রাজপরিবারের অনেক প্রপার্টিতে তো এখনো সে বিয়ে বাড়ি বা বাণিজ্যিক কাজকর্ম চলছে, যেমন মালঞ্চ নিবাস, সেটার সঙ্গে তো অনেক রাজন্য আমলের স্মৃতি জড়িত রয়েছেন। সেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন, সেখানে রাজ্যের মানুষের একটা আবেগ তো রয়েছে। তো ওই রাজন্য আমলের ওইসব অংশে যদি বাণিজ্যিক কাজকর্ম হতে পারে, পুষ্পবন্ত মহল তো তবে রাজ্য সরকারের প্রপার্টি, সেখানে এই ধরনের স্টেপ নিলে আপনাদের আপত্তি কোথায়? একই কাজ তো রাজন্য স্মৃতি জড়িত অন্য জায়গাগুলিতেও হচ্ছে, বাণিজ্যিক কাজকর্ম। এরকম যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এটাও জিজ্ঞেস করতে পারি, কেনই বা পুষ্পবন্ত প্যালেসকে চুজ করা হবে, কেন অন্য জায়গাতে করা হবে না? না, সেটা তো রাজ্য সরকারের বিষয়। রাজ্য সরকার পুষ্পবন্ত প্যালেসকে কি করবেন, সেখানে কিভাবে, রাজ্য সরকার বলতে তো ত্রিপুরা গভর্নমেন্ট, ত্রিপুরা সরকার এর আগেও আষ্টবলকে স্বামী বিবেকানন্দ করেছে। আমাদের নুয়ুংমা যেটা রাজবাড়িকে সোনার তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল, তখন আমরা ছাত্র ছিলাম, তখনও আমরা আন্দোলন করেছি যে আমাদের এই যে হেরিটেজ বিল্ডিং গুলিকে এইরকম করা যাবে না এবং তথা আমাদের প্রাসাদের যে আবেগ সেটাকে নিয়ে আর খেলাখেলি চলবে না বলে আমরা তখন আন্দোলন করেছিলাম। 100 বার করেছেন। তো তিপ্রাসাদের আবেগ কি সেই মালঞ্চ নিবাসের সঙ্গে জড়িত নেই? অবশ্যই জড়িত আছে। তাহলে সেখানে কেন কোন ধরনের আন্দোলন? মালঞ্চ নিবাসের কোনো বিল্ডিং আজ পর্যন্ত মানে ব্যবহার করা হচ্ছে না। শুধু মালঞ্চ নিবাসের কিনারে হয়তো, এটা তো মালঞ্চ নিবাস কি ত্রিপুরা সরকারের আন্ডারে আছে নাকি? না না, ত্রিপুরা সরকারের নেই, ব্যক্তি মালিকানায় রয়েছে, কিন্তু পুষ্পবন্ত প্যালেসটা তো রাজ্য সরকারের মালিকানায়। পুষ্পবন্ত প্যালেসটা যদি মালিকের হতো, যদি কোনো মালিকের হতো তাহলে উনি করতে পারতেন যে কোনো, কিন্তু আজ পর্যন্ত মাণিক্য কোর্ট বলুন, মাণিক্য এনক্লেভ বলুন অথবা মালঞ্চ নিবাস বলুন, মালঞ্চ নিবাসের কোনো বিল্ডিং কে ইউজ করে ব্যবসা হচ্ছে না। আচ্ছা, আপনি প্রমাণ করতে পারবেন মালঞ্চ নিবাস অথবা যে কোনো হেরিটেজ বিল্ডিং কে নিয়ে ব্যবসা করছে এরকম কোনো প্রমাণ করতে পারবেন? আপনার কথা যদি ধরেই নেই, যতদূর সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে বা যে স্টেটমেন্ট রয়েছে, হয়তো বা যদি তাজ গ্রুপের সঙ্গে এই চুক্তি হয়, সেখানে তো মূল যে বিল্ডিং রয়েছে হেরিটেজ বিল্ডিং, সেটাকে অক্ষত রাখা হবেও বলে শোনা যাচ্ছে। না, পুরো এরিয়াটাকেই এটা ইউজ করা যাবে না, এটা আমাদের অবজেকশন। পুষ্পবন্ত প্যালেস
রাজবাড়ি অথবা রাজবাড়ি, ধরুন রাজবাড়িটা কি শুধু বিল্ডিংটাকেই ধরা হবে? রাজবাড়ি বলতে যে বাউন্ডারিটা রাজবাড়ি আছে ওটাই রাজবাড়ি। এখন রাজবাড়ির ভেতরে পুকুরের জায়গাটা ভরাট করে আমরা একটা হোটেল দিয়ে দিব, এটাকে আমরা সহ্য করব? আপনি করবেন সে রাজ্যবাসী হিসেবে? আপনারা তো সরকারের শরিক দল হিসেবে রয়েছেন, সেখানে শরিক আলাদা বিষয় না। আচ্ছা ঠিক আছে, আমি সরকারে আছি, আপনার কি মোরাল কোনো ডিউটি নেই যে ত্রিপুরা রাজ্যে 184 জন এই রাজ্যে শাসন করে গেছেন এবং এই রাজ্যকে প্রোটেকশন করে রেখে এখন আমাদেরকে এইখানের জল, বায়ু এবং সবকিছু এখানে ইউজ করে আমরা এখানে বড় হচ্ছি, আপনার একটা মোরাল ডিউটি থাকবে না এসে ত্রিপুরাবাসী হিসাবে? বলুন। সেই জায়গায় তাহলে কি শুধুমাত্র সরকারি যে জায়গাগুলো রয়েছে সেখানেই মোরাল ডিউটির কথা বলছেন? ওইটাই তো বলছি, যেগুলি আমাদের রাজন্য আমাদের যে বিল্ডিং গুলো আছে, ধরুন শুধু রাজবাড়ি এবং পুষ্পবন্ত প্যালেস নয়, যেটা আমাদের আইজিএম হসপিটাল এখন আছে, ওখানে আমাদের সুন্দর করে। কিন্তু আইজিএম নিয়ে তো আপনারা সেখানে মাঠে নামেননি বা রাস্তায় নামেননি, পুষ্পবন্ত প্যালেস নিয়ে তো আপনারা রাস্তায় নেমেছেন এই মুহূর্তে। না, ওটা তো হয়ে গেছে। আইজিএম আর নেই। বিএম ছিল তখন, ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল তখন, কংগ্রেসের আমলে আইজিএম করে নেওয়া হয়েছে, সিপিএম এর আমলে আস্তবলকে স্বামী বিবেকানন্দ করা হয়েছে। তার মানে I am not against the Swami Vivekananda. We respect Swami Vivekananda. আমরা স্বামী বিবেকানন্দকে রেসপেক্ট করি এবং ওনার কবিতা অনেকগুলি আমরা পড়াশোনা করার পরেই আমরা আজকে গ্রাজুয়েট হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে আছি। কিন্তু এর মানে এই না যে আমরা রাজ আমলে সবকিছুকে ধ্বংস করে অন্যের নামে করে, এটা তো হয় না। একটা অংশ মনে করছে যে এই মুহূর্তে তিপ্রাসাদের বা তিপ্রামথার কোনো ইস্যু নেই সেখানে উপজাতিদের একসঙ্গে করে রাখার ক্ষেত্রে। এই যে পুষ্পবন্ত প্যালেস ইস্যুটা, সেটা অনেকটা উপজাতিদের বা তিপ্রাসা ভাই বোনদের, আপনি যেটা বলছেন, তাদের সেখানে ডাইভার্ট করার জন্য এই ইস্যুটাকে তুলে আনা হচ্ছে, কি বলবেন? তাহলে ওদের যারা এইসব কথাবার্তা বলেন, তাহলে ওদের মধ্যে কি তাহলে আমরা চুপ থাকবো? আপনি বলুন, আমরা কি চুপ থাকবো? তাহলে মানে করুক, কোনো প্রবলেম নেই। আপনাদের কি ধরনের আন্দোলন কর্মসূচি থাকছে যে আলটিমেটলি যদি এটা স্টেপ নিয়েই নেওয়া হয় বা তাজ গ্রুপের সঙ্গে সেখানে চুক্তি যদি চূড়ান্ত হয়ে যায়, কি ধরনের স্টেপ থাকবে আপনাদের? আরো বড় ধরনের আন্দোলন হবে। সেখানে তাজ গ্রুপের সঙ্গে তো এডিসির অনেক চুক্তি রয়েছে। হ্যাঁ, চুক্তি অবশ্যই থাকবে, থাকুক। আমাদের অনেক কিছু রাজ্যের উন্নতির জন্য আর রাজ্যের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলি চুক্তি হতেই পারে, নো প্রবলেম, চুক্তি হোক, ভালো কথা। ত্রিপুরা রাজ্যের যারা এখন এডুকেটেড পিপলসরা আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাদের এখানে বিভিন্ন স্কিলে কাজ করার সুবিধা পাবে, যারা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, যারা এমবিএ করেছে তাদের এখানে প্লেসমেন্ট হবে। প্রচুর জায়গা রয়েছে এখনো ত্রিপুরা, ঠিক আছে ছোট কিন্তু অনেক রয়েছে এখনো, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল করার জন্য প্রচুর জায়গা রয়েছে। কিন্তু এর মানে নয় যে রাজবাড়ি অথবা রাজভবন এগুলিকে ধ্বংস করে অন্য বিজনেস করার জন্য এই জায়গা করে দেবে, এটা আমরা মানতে পারবো না। যদি চুক্তি সেখানে চূড়ান্ত হয়ে যায়, আপনারা বৃহত্তর আন্দোলনে যাবেন? ইয়েস, অবশ্যই। কি ধরনের আন্দোলন কর্মসূচি থাকতে পারে আপনাদের? যখন আন্দোলনটা হবে তখন বোঝা যাবে কেমন ধরনের আন্দোলন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টেলিফোন লাইনে আপনি জুড়েছিলেন আমাদের সঙ্গে নিউজ স্টুডিওর পর্দায়। এই পুষ্পবন্ত প্যালেস দিয়ে যে আমাদের আজকের আলোচনা ছিল, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম সরকারের শরিক দল তিপ্রামথা কি ভাবছেন। সরকার যে চুক্তি করতে চাইছে তাজ গ্রুপের সঙ্গে বা পুষ্পবন্ত প্যালেসকে নিয়ে যে কাজ করতে চাইছে, যেটার এখনো চূড়ান্ত কিছু হয়নি, সেই বিষয়গুলি নিয়ে কেন বিরোধিতা, কি বিরোধিতা করছেন, কি কারণে বিরোধিতা করছেন এবং আগামী দিনে কি করতে পারেন তিপ্রামথা, খুব
খুব অল্প কথায় কিন্তু তিপ্রামাথার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন বিশ্বকেতু দেববর্মা বললেন, এবং একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনোভাবেই তারা মানবেন না পুষ্পবন্ত প্যালেসে কোনো ধরনের বাণিজ্যিক কাজকর্ম হোক। কিন্তু আমাদের প্রশ্ন, যদি পুষ্পবন্ত প্যালেসে সেখানে রাজন্য স্মৃতি বিজড়িত হওয়ার কারণে সেই আবেগ থেকে সেই বাধা বা সেই আন্দোলন, তাহলে রাজ পরিবারের অধীনে যে জায়গাগুলো রয়েছে সেগুলোও তো রাজন্য স্মৃতি জড়িত। মালঞ্চ নিবাস, চন্দ্রমহল, যে যে জায়গাগুলো রয়েছে সেখানে কেন ফলাও করে ব্যবসা হচ্ছে? তার মানে কি এই আন্দোলন কর্মসূচি পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এবারে একটু সরাসরি চলে যাব শাসক দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করব এবং ওনার কাছে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইব, তারা কি মনে করছেন। এই গোটা বিষয়টা সরকারের শরিক দল যখন সেখানে বিরোধিতা করছে, মাঠে নেমে ছাত্র সংগঠনগুলো যখন বিরোধিতা করছে, তখন শাসক দলের কি বক্তব্য রয়েছে সেটা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায়। নমস্কার দাদা, আমরা আজকে যে আলোচনার মূল বিষয় নিয়ে বসেছি, এই একটা ঘন্টার লাইভে পুষ্পবন্ত প্যালেস নিয়ে, এই মুহূর্তে আপনাদের শরিক দল যেটা রয়েছে সরকারে, সেখানে তিপ্রামাথা, তাদের একটা বিরোধিতা রয়েছে। এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে যে তাজ গ্রুপের সঙ্গে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েই তাদের বিরোধিতা। আমাদের সঙ্গে এতক্ষণ তিপ্রামাথা দলের সাধারণ সম্পাদক বিশ্বকেতু দেববর্মা জুড়েছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট ভাষায় আবারও তাদের যে বিরোধিতার মূল কারণ, যে রাজন্য স্মৃতি জড়িত বা তিপ্রাসাদের যে আবেগ রয়েছে, সে কারণে কোনোভাবেই তারা এই চুক্তি যদি হয় সেটাকে মানবেন না, তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ট্যাগলাইন আমরা নিয়েছি, যে পুষ্পবন্ত প্যালেসকে কি আদৌ তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো, এই ট্যাগলাইন নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, এই যে বিরোধিতা করছে আপনাদের প্রধান শরিক দল, সেখানে দাঁড়িয়ে তিপ্রামাথার যিনি সুপ্রিমো রয়েছেন, অর্থাৎ রাজা হিসেবে যিনি দাবি করছেন নিজেকে, সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার যে ব্যক্তিগত মালিকানায় রাজন্য স্মৃতি জড়িত যে মহলগুলো বা যে অংশগুলো রয়েছে, অর্থাৎ মালঞ্চ নিবাস, চন্দ্রমহল, সেখানেও তো একই রকম ভাবে বাণিজ্যিক কাজকর্ম হচ্ছে, সেখানেও তো রাজন্য আমলের স্মৃতি জড়িত রয়েছে। সেখানে পুষ্পবন্ত প্যালেসের দক্ষিণের বারান্দায় যদি রবি ঠাকুর কবিতা লিখে থাকেন, সেখানে মালঞ্চ নিবাসেও রবি ঠাকুরের সেখানে বহু গান, বহু রচনা, সাধারণ মানুষের আবেগ রয়েছে, সেখানেও তো বাণিজ্য হচ্ছে। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? না, প্রথমত একটা বিষয় হলো যে তিপ্রামাথা একটা পৃথক রাজনৈতিক দল, বিস্বীকৃত রাজনৈতিক দল, তাদের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, তারা সেই মতো তারা কাজ করবে। রাজনৈতিক অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে তাদের, তবে এটা স্পষ্টভাবে মনে রাখতে হবে যে এটা একটা পৃথক রাজনৈতিক দল। কিছু সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে তারা ভারতীয় জনতা পার্টির পরিচালিত যে সরকার, সেই সরকারে তারা সামিল হয়েছে এবং আরো একটি দল আমাদের সঙ্গে রয়েছে, সেই সঙ্গে মানে তারাও যুক্ত হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকাটা স্বাভাবিক। যেমন এখন এটা একটা নতুন করে একটা, আমরা যদি একটা পরিবার ধরি, এগুলি থাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন সময় এই সমস্ত বিষয়গুলি থাকে, একটু টক ঝাল মিষ্টি এগুলি থাকবে। তো মানে এটা পুরো জোটের উপর প্রভাব কিন্তু ওইভাবে আমার মনে হয় না বিষয়টা ওইরকম ভাবে চিন্তা করলে ঠিক হবে। আর রাজ্য সরকার আলাপ আলোচনা শুরু করেছে বলে বিষয়টা সামনে এসছে। রাজ্য সরকার চাইছে রাজ্যের পর্যটনকে আরো একটু উপরে নিয়ে যাওয়ার, বিদেশিদের আকৃষ্ট করার, এবং ইতিমধ্যে প্রচুর বিদেশি কিন্তু প্রায় আসছেন, বিভিন্ন জায়গায় দেখছেন। এখন যে জায়গাটা আছে সেই জায়গাটা পুষ্পবন্ত বন, সেটাকে কিভাবে আরো বেশি লুক্রেটিভ করা যায়, আরো বেশি আকৃষ্ট করা যায়, সেই জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই করা হবে। এক্ষেত্রে অনেকের বোঝার সমস্যা থাকতে পারে,
অনেকে অনেক কিছু হয়তো বুঝতে পারছেন না বা জানতে পারছেন না, সেইভাবে অনেকের অনেক সমস্যা থাকতে পারে। আমাদের বিশ্বাস সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। এটা কোনো খুব বেশি যে সমস্যা হবে তা না। আর আপনি নিজেই বলেছেন ব্যক্তিগত মালিকানায় থাকা অনেক রাজন্য স্মৃতি বিজড়িত কিংবা রবীন্দ্র স্মৃতি বিজড়িত অনেক স্থান রয়েছে, যেগুলো নিয়ে অনেকে মানে অনেকভাবে বাণিজ্য করছেন। আমি সেগুলি আর নতুন করে তুলতে চাই না। শুধু এই রাজ্যেই নয়, এই রাজ্যের বাইরেও রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত, ত্রিপুরার রাজাদের স্মৃতি বিজড়িত বিভিন্ন প্যালেস গুলি আছে, বিভিন্ন বাড়ি আছে, সেগুলিতে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। সেটা তো বিষয় না। ঠিক আছে, আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্তটা মানে আলাপ আলোচনার স্তরে আছে, এখনো স্থিরভাবে কিছু হয়নি। সে নিয়ে অনেক পরিকল্পনা আছে, যদি যাতে করে এই যে প্রাসাদটা আছে, প্রাসাদের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে, কিংবা তার রক্ষণাবেক্ষণের বিষয় আছে, তার রক্ষণাবেক্ষণ কি করে করা হবে, তাকে কিভাবে ব্যবহার করা হবে, এবং তাকে কিভাবে আগামী দিনে পর্যটকদের সামনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিভাবে পোর্ট্রেট করা হবে, এই সমস্ত বিষয়গুলি আছে। অনেক বিষয় আছে এর সঙ্গে যুক্ত। মানে এটা নিয়ে যারা মানে ভাবছেন যে এটা নিয়ে তারা কিছু করবেন বা এটা নিয়ে রাজনৈতিক কিছু একটা লাভালাভের বিষয় আছে, আমার মনে হয় এটা সাময়িক। আর যারা যে সমস্ত রাজনৈতিক দল ধরুন ডিমান্ড ওরিয়েন্টেড যে সমস্ত রাজনৈতিক দল, যাদের কোনো মূলত আদর্শ নেই, আদর্শগত ভিত নেই, তাদের অতীতে আপনারা দেখেছেন কি হয়েছে, রাজ্যের মানুষ দেখেছে কি হয়েছে। তাদের এরকম অনেক রাজনৈতিক দল এই রাজ্যে তৈরি হয়েছে, তাদের হয়তো আমরা ভুলেও গেছি। হ্যাঁ, ফলে ডিমান্ড ওরিয়েন্টেড কোন রাজনৈতিক দল সেইভাবে ঠিক আছে, ক্ষণস্থায়ী একটা থাকে, তাদের প্রভাব থাকে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে মানুষের স্বার্থে, মানুষের স্বার্থকে সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে যে সমস্ত কাজগুলি রাজ্যের মানে রাজ্যের যে একটা মর্যাদা আছে, সবগুলিকে তুলে ধরতে পারে সেটা। আর ত্রিপুরা সরকার, বর্তমান সরকার, ইতিপূর্বে তো কখনো ত্রিপুরা রাজাদের সেইভাবে সম্মানই দেওয়া হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার রাজার জন্মদিনে, মহারাজা বীর বিক্রমের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে, এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে, এগুলি তো সবাই জানে। কারণ আমরা ত্রিপুরার রাজাদের যে তাদের উন্নয়নের ধারা, তাকে আমরা স্বীকৃতি দিই এবং বরাবরই আমরা এই বিষয়ে আমরা নিজেদের মত রাখি। বিভিন্নভাবে আমাদের পার্টিতেও মহারাজার জন্মদিন পালন করা হয়। ফলে আমাদের তরফ থেকে আমরা কোথাও যাতে ত্রিপুরার রাজাদের ঐতিহ্য, রবীন্দ্র সংস্কৃতি, সেই সমস্ত বিষয় কোথাও যাতে ব্যাঘাত না করা হয়, সেগুলো আমরা দেখবই, কারণ এটা আমাদের নীতিগত অবস্থান। ফলে আমরা তো আর সেই নীতিগত অবস্থান থেকে সরাচ্ছি না। সেই নীতিগত অবস্থানে ঠিক থেকে রাজ্যের পর্যটনকে আরো কিভাবে উন্নত করা যায়, তা তো আমরা নিশ্চয়ই দেখবো। দাদা, একটা অংশ মনে করছে যে যখন ব্যক্তি মালিকানায় যে ত্রিপুরামাতা সুপ্রিমোর নানান রাজন্য স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় বাণিজ্যিক বিষয় রয়েছে, তখন এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে যখন ত্রিপুরামাতা আন্দোলন করছে বা ইস্যু করছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মহলের কিন্তু ধারণা বা বক্তব্য যে এই মুহূর্তে ট্রাইবেলদের একসঙ্গে বা ত্রিপ্রাসাদের একসঙ্গে করে রাখার জন্য কোনো ধরনের ইস্যু নেই ত্রিপুরামাতার কাছে। এটাকে ইস্যু করে উপজাতিদের একসঙ্গে করে রাখার চেষ্টা হচ্ছে। কি বলবো, বললাম কিছুক্ষণ আগে, ডিমান্ড ওরিয়েন্টেড পলিটিক্স খুব বেশি একটা দিন স্থায়ী হয় না। একটা আইডিওলজি থাকতে হবে, যে কোনো পলিটিক্যাল পার্টির একটা আইডিওলজি থাকতে হবে। আইডিওলজি থাকলেই এটার স্থায়িত্ব থাকে, আর নতুন স্থায়িত্ব থাকে না। যদি কোনো পার্টি এইভাবে মনে করে থাকে যে এইভাবে একটা সমাজের একটা অংশকে তারা বিচ্ছিন্ন করে রাখবেন বা সঙ্গে নিয়ে চলবেন, এটা ভাবাটা হয়তো ভুল হবে। কারণ যে জনজাতীয় অংশের মানুষ একটা সময় ছিল যে তাদের মধ্যে পঠন পাঠন কিংবা এই সমস্ত বিষয়গুলি হয়তো একটা কম ছিল, কিন্তু আজকের দিনে কিন্তু এমনটা না।
রাজ্যের জনজাতি অংশের বহু মানুষ শুধু এই দেশের বিভিন্ন রাজ্যে রয়েছেন এরকমটা না, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন। ফলে তাদের চিন্তা চেতনার অনেক প্রসার ঘটেছে। এইভাবে তো আর মানে চিন্তা করলে হবে না। তারা তাদের মতো করে তাদের মানে কিভাবে তারাও চিন্তা করতে পারেন যে কিভাবে রাজ্যের উন্নতি হবে, কি করলে কোন জিনিসটার কি প্রভাব পড়বে, এগুলি তারা খুব ভালোভাবে বোঝেন। তাহলে কেউ যদি ভাবেন যে ওইভাবে রাজনীতিটা করবেন, আমার মনে হয় না এটা খুব একটা মানে সুবিধাজনক হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, এতক্ষণ টেলিফোন লাইনে আপনি আমাদের সঙ্গে জুড়ে ছিলেন এবং আপনাদের যে বক্তব্য, আপনাদের দলের যে বক্তব্য সেটা আপনি স্পষ্ট করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। শাসক এবং শাসকের জোটসঙ্গী তিপ্রামথা, শাসক বিজেপি দল পুষ্পবন্ত প্যালেসকে একটু অন্যভাবে ভাবতে চাইছে, পর্যটনের ক্ষেত্রে একটু অন্যভাবে সেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য একটু অন্যভাবে কাজ করতে চাইছে পুষ্পবন্ত প্যালেসকে নিয়ে। সেটার রক্ষণাবেক্ষণ এবং সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেটাকে কিভাবে সম্ভব করা বা সেটাকে করতে গেলে কি কি অসুবিধা আছে সেই বিষয়গুলো কিন্তু প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য উনি ওনার মতন করে বলতে চেয়েছেন। এবং তিপ্রামথার যে দাবি বা বিরোধিতা পুষ্পবন্ত প্যালেসকে সেখানে 5 স্টার বা 7 স্টার হোটেল করা নিয়ে, তারাও কিন্তু তাদের মতো করে তাদের মতামত ব্যক্ত করেছেন। আমাদের মূল প্রশ্ন যেটা ছিল, পুষ্পবন্ত মহলকে কি তুরুপের তাস করতে চাইছে রাজনৈতিক দলগুলো, সেখানে রাজ্যের যে আরো বাকি রাজনৈতিক দলগুলো আছে তারা কি ভাবছেন, তারা কি বলছেন, তাদের কি মতামত রয়েছে এই পুষ্পবন্ত প্যালেসকে নিয়ে। এবারে একটু যোগাযোগ করার চেষ্টা করব কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের বরিষ্ঠ নেতা। আপনাকে অনেক অনেক স্বাগত দাদা নিউজ টুডের পর্দায়। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের যে 1 ঘন্টার লাইভে যে আমাদের আলোচনার বিষয় রয়েছে পুষ্পবন্ত প্যালেস, এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একটা আলোচনার মুখে রয়েছে একটা প্রজেক্ট, এই মুহূর্তে চূড়ান্ত হয়নি, কিন্তু ইতিমধ্যেই এই প্রজেক্টের বিরোধিতা করে রাজ্য সরকারের যে প্রধান জোটসঙ্গী তিপ্রামথা কিন্তু মাঠে নেমেছে। কিন্তু এই কিন্তু আমাদের যে আজকের যে আলোচনার যে ট্যাগলাইন আমরা দিয়েছি, মূলত পুষ্পবন্ত মহলকে কি তুরুপের তাস করতে চাইছে রাজনৈতিক দলগুলো, এই ট্যাগলাইন নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করেছি। কারণ আমাদের প্রশ্ন একটা জায়গা, এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে যখন রাজ্য সরকার কিছু ভাবছে রাজ্য সরকারের প্রপার্টিতে, ঠিক তখনই তিপ্রামথা দল সেখানে বিরোধিতা করে মাঠে নামছেন। অথচ তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার যে ব্যক্তি মালিকানায় রাজন্য স্মৃতি জড়িত মহলগুলো রয়েছে, মালঞ্চ নিবাস, চন্দ্রমহল, সেখানে কিন্তু জাকিয়া হোটেল ব্যবসা হচ্ছে, সেই অঞ্চলগুলো কিন্তু রাজন্য স্মৃতি বিজড়িত। তাহলে শুধুমাত্র এই পুষ্পবন্ত প্যালেসকে নিয়েই কেন আন্দোলন বা বিরোধিতা, কি বলবেন? দেখুন, কে কি বললো না বললো, কার কি ডিমান্ড, সেটা নিয়ে আমি কোনো পলিটিসাইজ করতে চাই না, আমাদের দলও করতে চাই না। তবে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, কিছু ঐতিহ্য আমরা হারাতে চাই না, কিছু স্মৃতি নষ্ট হয়ে যায়, বিলুপ্তি পেয়ে যায়, সেটা আমি চাই না, আমরা চাই না। যেমন ধরুন এই পুষ্পবন্ত প্যালেস, এখানে বহু স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে বহু স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন সময় গভর্নর, প্রাক্তন প্রধানমন্ত্রীরা এখানে এসে রাত্রি যাপন করেছেন। এটাকে হঠাৎ করে এই জায়গায় কিছুদিন আগে আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এনে একটা ডিজিটাল মিউজিয়াম উদ্বোধন করার জন্য মানে ফাউন্ডেশন স্টোন লেট করেছেন। ভালো ডিজিটাল আপনার হবে, মিউজিয়াম হবে, নাথিং রং ইন ইট। কিন্তু হঠাৎ করে দেখলাম, তাহলে এটা তো রাষ্ট্রপতির প্রতি অবমাননা যে হঠাৎ করে সরকারের মনে হলো যে না, আমরা এটা এখানে করবো না, আমরা
দিয়ে দিব, কোনো একটা হোটেল সংস্থাকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা গভর্নমেন্ট প্রপার্টি, কোন পরিস্থিতিতে গভর্নমেন্ট প্রপার্টি হয়েছে সব আমরা সবাই জানি। ওই বিতর্কে না গিয়ে আমাদের দলের স্ট্যান্ড একটাই, যে তার গরিমা, তার লেগেসি, তার ঐতিহ্য যেন ক্ষুণ্ণ না হয়, হেরিটেজ যেন তার ক্ষুণ্ণ না হয়। হোটেল করতে ভালো উদ্যোগ, হোটেল করবে, 5 তারা হোটেল করবে, 7 তারা হোটেল করবে, এটা তো অন্য জায়গায় হতে পারে। জাস্ট ওইখানটাই কেন? তারপরে সরকারের যখন যেটা মর্জি হবে, ডিজিটাল মিউজিয়াম এবং ডিজিটাল লাইব্রেরি যেটাই উদ্বোধন করে গেছেন, এখন বলবে যে না এটা ঠিক, তেমনি আপনাকে বলি এদের তো কোনো চিন্তা ভাবনা নেই। ওই পুরোনো জেলখানায় প্রথম বললো যে ওখানে একটা আইটি হাব হবে, তারপর বললো ইংলিশ মিডিয়াম কলেজ হবে, এখন শুনতে পাচ্ছি হসপিটাল হবে। তো তাদের তো কোনো চিন্তা ভাবনা, অ্যাকচুয়ালি কনক্রিট প্ল্যানিং নেই। তো যে যখন আসে, যে যখন মনে হলো সেটাই হস্তান্তর করে দিল। তো আমরা বলবো যে ঐতিহ্য, তার হেরিটেজ, তার গরিমা যেন নষ্ট না হয়, উন্নয়নে কেউ বাধা আমরা দেই না, কিন্তু এটাকে একটা ভারসাম্য বজায় রেখে হোটেল হোক, অন্য জায়গায় হোক, এটা আমাদের দলের স্ট্যান্ড, আমার ব্যক্তিগত অভিমত নাই। আপনাদের দলের স্ট্যান্ড তো বললেন, আপনারা তিপ্রামাথা যেমন মাঠে নেমেছে, সেখানে কি কংগ্রেস দলের তরফে কোনো আন্দোলন কর্মসূচি থাকবে এটার বিরোধিতা করে? এটা হচ্ছে একটা সেন্টিমেন্ট, একটা ইমোশনের ব্যাপার। সবকিছু আন্দোলন হয় না। সরকারের কাছে আমরা আমাদের দলের তরফ থেকে একটা স্টেটমেন্ট, প্রেস মিটে স্টেটমেন্ট, প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, দাবি জানিয়েছে। এটা যদি আগামী শুনতে পেলাম মহাকরণ সূত্রে যে আগামী মাসের 10 তারিখ থেকে অ্যাসেম্বলি বসবে, যদি এটা উত্থাপিত হয় নিশ্চয়ই আমি আমার বক্তব্য জানাবো। কিন্তু সবকিছু নিয়ে আন্দোলন হবে পাবলিক রিলেটেড, মানে পাবলিক এফেক্টিভ বা পাবলিক ওয়েলফেয়ার রিলেটেড নিয়ে আমরা কংগ্রেস দল আবেগ, মানুষের ভাবাবেগকে নিশ্চিত ভাবাবেগকে সম্মান আমরা দেব। এটা তো আমার ব্যক্তিগত ভাবে এবং আমার দলের কাছেও এটা একটা আশ্চর্যজনক একটা ডিসিশন থেকেছে, আমরা এটা ওয়েলকাম করতে পারি না। হোটেল উন্নতি হতে পারে, কিন্তু ওয়াই ইন দিস প্লেস? এটা তো একটা, এবং আমাদের বর্তমান প্রেসিডেন্টকে দিয়ে এখানে ফাউন্ডেশন স্টোন এখানে ইয়ে করা হয়েছে, লে ডাউন করা হয়েছে যে এখানে ডিজিটাল লাইব্রেরি হবে। তারপর হঠাৎ করে এখানে সিদ্ধান্ত পরিবর্তন কেন? এগুলো তো আসলে কোনো কনক্রিট প্ল্যানিং ছাড়াই সরকারটা চলছে, যার জন্য একটা লেজে গোবরে হচ্ছে। আপনি তো যে কথাটা বললেন যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট বা আপনাদের বিরোধিতা একটু অন্য জায়গায়, এখানে হেরিটেজ বিল্ডিংটাকে সংরক্ষণ করা বা যে ডিজিটাল লাইব্রেরির যে সিদ্ধান্ত ছিল সেটা থেকে সরে যাওয়ার কারণে আপনাদের। কিন্তু তিপ্রামাথা যে কথা বলছে যে তিপ্রাসাদের আবেগ বা রাজন্য স্মৃতি জড়িত জায়গাটা সংরক্ষণের জন্য তাদের দাবি বা আন্দোলন, সেখানে তিপ্রাসার যিনি সুপ্রিমো রয়েছেন, অর্থাৎ তিপ্রামাথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন, ওনার ব্যক্তিগত মালিকানায় যে ধরনের প্রপার্টিগুলো রয়েছে রাজন্য স্মৃতি জড়িত, আপনি রবি ঠাকুরের কথাও যখন বলছেন তখন মালঞ্চ নিবাসের রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত, সেখানেও ব্যবসা হচ্ছে। আমি একটু শেষ করি, সেখানেও ব্যবসা হচ্ছে, সেখানেও আবেগের বিষয় রয়েছে, সেখানে আমার আপনার প্রত্যেকের সাধারণ মানুষের একটা আবেগের জায়গা রয়েছে। কিন্তু সেই জায়গাগুলি নিয়ে কিন্তু তিপ্রাসাদের কোনো আন্দোলন কর্মসূচি বা কিছু ছিল না। এখানে দাঁড়িয়ে একটা মহলের কিন্তু কোথাও না কোথাও ধারণার সৃষ্টি বা কোথাও না কোথাও মতামত রয়েছে যে এই মুহূর্তে জনজাতিদের কাছে বা তিপ্রাসাদের কাছে তেমন আন্দোলন কর্মসূচি নেই বলেই কি তিপ্রামাথা এই ইস্যুতে তাদের ব্যস্ত রাখতে চাইছেন, কি বলবেন? তিপ্রামাথার ব্যাপারটা আমি বলতে পারবো না। তিপ্রামাথা পার্টিটাই হয়েছে আবেগ, মানুষের ইমোশনকে পুঁজি করে। আমি কোনো বক্তব্য রাখতে চাইছি না, কিন্তু যে কথাটা বললেন মালঞ্চ নিবাসে, আমি দেখেছি কিছুদিন আগে একটা বিয়েতে গেছিলাম, মালঞ্চ নিবাস বিল্ডিং কিংবা ওই যে প্রান্তটা, ওইটা কিন্তু কমপ্লিটলি এলুফ। তার পাশে যে মাঠটা দিয়েছে বোধহয় কোনো ভাড়া খাটাচ্ছে, কোনো একটা বিয়ে বাড়ি, যারা বিয়ে ব্যবসা করে ওদের কাছে ভাড়া খাটাচ্ছে, কিন্তু ওই বিল্ডিং প্লাস ওই যে টপ পোর্শনটা কিন্তু এলুফ রেখেছেন
কাজে আমি কিন্তু ব্র্যাকেট করতে চাইছি না এটার সঙ্গে ওটা। একইভাবে যদি ওই আমাদের পুষ্পবন্ত প্যালেস নিয়ে যখন কথা বলছি, পুষ্পবন্ত প্যালেসের মূল বিল্ডিং ও যদি অক্ষত রেখে কাজ হয় তখন কি আপনাদের আপত্তি থাকবে? চন্দ্রমহল নিয়ে বলতে চন্দ্রমহলের কি ঐতিহ্য আছে কোন মুহূর্তে আমাদের না, আমি বলছি পুষ্পবন্ত প্যালেস যখন রাজ্য সরকার সেখানে এখন হোটেল করার কথা ভাবছে, সিদ্ধান্তের বদল ঘটে, সেখানে যদি পুষ্পবন্ত প্যালেস যদি অক্ষত রেখে সেখানে হোটেল করার কথা ভাবে তাহলেও কি আপনাদের স্ট্যান্ড পয়েন্ট একই জায়গায় থাকবে? এখানে জায়গা কতটুকু আছে? এখানে জায়গা তো খুব একটা মানে একটা তাজের মতো একটা 5 তারা হোটেল করতে গেলে যে জায়গা প্রয়োজন, এখন এই বিল্ডিং রেখে যদি হোটেল খুলে I don't know whether the Taj Group will agree or not. মানে না হবে হোটেল, না হবে মানে কোন হেরিটেজ রক্ষা করলে ন্যায্যযোগ্য হয়ে যাবে। আমার দৃষ্টিভঙ্গিতে এটা একটা ঐতিহ্যপূর্ণ একটা বিল্ডিং, তার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার যদি মেমোরি বিট্রে না করে 1917 বোধহয় এই পুষ্পবন্ত প্যালেসটা করা হয়েছিল, তৈরি হয়েছিল। 100 বছরের উপরে একটা বিল্ডিং, এটা তো হেরিটেজ বিল্ডিং বলা 1917-তে 1917, হ্যাঁ 1917 100 বছরের উপরে বিল্ডিং, তো এটা তো হেরিটেজ বিল্ডিং। তো এটাকে রক্ষা করা, এটাকে টুরিস্ট অ্যাট্রাকশন করা, আমাদের হাঁটার জায়গায় নেই, মানে মানুষকে বিকেল বেলা যে একটু হাঁটবে, একটু ফ্রেশ এয়ার নেবে, সেই জায়গায় নেই। মনে হচ্ছে এটাকে ওখানে রেখে অন্য কিছু ভাবা যায় কিনা, যে মিক্সন করে যেরকম এই দ্রৌপদী মুর্মুকে দিয়ে যখন করলেন ডিজিটাল, তখন আমরা তো কোনো আপত্তি করিনি, ঠিক আছে এটাও রক্ষা হলো, এটাও হলো, সবটা একটা ব্যালেন্স করে চলতে হয়। তো একগোয়ামি সিদ্ধান্ত যদি সরকার নেয়, এই আমাদের ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি আদিবাসীদের ভাবাবেগকে উপেক্ষা করে, নিশ্চয়ই তা আগামী দিন ভালো কিছু হবে না বলে আমার ধারণা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনি আপনার দলের হয়ে এবং আপনার ব্যক্তিগত মতামত এই ইস্যুতে আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এক এক দলের এক এক রকম মন্তব্য, কিন্তু প্রত্যেকেরই কিন্তু কোথাও না কোথাও ঘুরে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা মূল লক্ষ্য। সেখানে কংগ্রেস দলও কিন্তু আমরা যে প্রশ্নটা তুলেছিলাম যে ব্যক্তিগত মালিকানায় সেখানে হোটেল ব্যবসা হতে পারলে সরকারি জায়গাতে হোটেল ব্যবসা আপত্তি কোথায়, একটু অন্যভাবে ঘুরিয়ে বললেন যদিও বিধায়ক সুদীপ রায় বর্মন। কিন্তু ওই যে আমরা প্রশ্ন তুলেছিলাম, পুষ্পবন্ত মহল কি তবে রাজনৈতিক দলগুলো তুরুপের তাস করতে চাইছে? আমরা প্রত্যেক কটা রাজনৈতিক দলের সঙ্গেই সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছি শুরু থেকেই। যারা মূল বিরোধিতা করছেন এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে যে প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টের তীব্রা মাথা দিয়ে শুরু করেছিলাম, তারপরে শাসক দল, তারপরে কংগ্রেস দল। এবারে আমরা একটু চেষ্টা করব বিরোধী দল সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর সঙ্গে যদি একটু যোগাযোগ করতে পারি, টেলিফোন লাইনে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের মূল প্রশ্ন কিন্তু একটা জায়গায়, ব্যক্তি মালিকানায় যদি হোটেল ব্যবসা হতে পারে রাজন্য স্মৃতি জড়িত অঞ্চলগুলিতে, তাহলে সরকারি মালিকানায় ওই অঞ্চলে রাজ্য সরকার কি করবেন সে বিষয়ে বিরোধিতা কেন? তবে ব্যক্তি মালিকানার জায়গাগুলিতে বিরোধিতা নয় কেন? আবেগ তো সবটা জায়গায় একই রয়েছে। মালঞ্চ নিবাসেও আমাদের আবেগ রয়েছে, পুষ্পবন্ত মহলেও আমাদের আবেগ রয়েছে। আমরা চেষ্টা করছি জিতেন চৌধুরীর সঙ্গে যদি একটু যোগাযোগ করতে পারি। সেখানে আমরা টেলিফোন লাইন এই মুহূর্তে ওনাকে পাচ্ছি না। আমরা এবারে চলে যাব এই গোটা বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য রাজ্যের একজন বরিষ্ঠ সাংবাদিক, আজকের ফরিয়াদ পত্রিকার এডিটর সানিত দেবরায়ের সঙ্গে
যদি এই গোটা বিষয়গুলো নিয়ে একবার কথা বলতে পারি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে জুড়ে যাচ্ছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায়। আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। আজকে আমাদের যে আলোচনার বিষয় রয়েছে পুষ্পবন্ত প্যালেস, এই পুষ্পবন্ত প্যালেস ইতিমধ্যেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে আসছে। অর্থাৎ পুরনো এই যে গভর্নর হাউস বিল্ডিং বা এই যে হেরিটেজ বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে 5 তারা বা 7 তারা হোটেল করার একটা চিন্তা ভাবনা ইতিমধ্যেই রাজ্য সরকারের যে আলোচনায় রয়েছে তাজ গ্রুপের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের প্রধান জোট সঙ্গী তিপ্রামথা কিন্তু মাঠে নেমে পড়েছেন তার বিরোধিতা করে। কিন্তু আমি একটু বলছি, কিন্তু তিপ্রামথা বা তার প্রতিষ্ঠাতা মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোর এই সিদ্ধান্ত বিরোধিতা করছেন, আমরাও করছি। এবং আমাদের সাথে ত্রিপুরাজ্যের বহু বিদগ্ধ প্রবীণ ব্যক্তিত্ব যারা এই আগরতলা শহরের জীবন, সংস্কৃতি, ইতিহাসের সাথে সম্পর্কিত, তারাও তার বিরোধিতা করছেন। তিপ্রামথার বিরোধিতার সাথে আমাদের পার্টির এবং এ রাজ্যের বিদগ্ধ নাগরিকদের বিরোধিতার মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য হলেই সে পার্থক্যের উদ্দেশ্য এক হয় না। আমাদের এই বিরোধিতার কারণ হলো এই পুষ্পবন্ত প্রাসাদ অবশ্যই রাজন্য স্মৃতি বিজড়িত একদিক থেকে, আরেক দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরার সাথে যে তার আত্মীয়তার সম্পর্ক, তার সাথেও এই সম্পর্ক যুক্ত আছে। এই পুষ্পবন্ত প্রাসাদের পাশে আছে হলো রবীন্দ্র কানন। তো বামপন্থী ফ্রন্ট সরকার ত্রয়োদশ অর্থ কমিশনের কাছে, ত্রয়োদশ অর্থ কমিশনের প্রতিনিধিরা যখন ত্রিপুরা এসেছিলেন, তখন আমরা এই জায়গাটা দেখি আবেদন জানিয়েছি ভারত সরকারের কাছে। আমরা এই ঐতিহাসিক এবং আগরতলা শহরের অন্যতম প্রাণকেন্দ্র, এই জায়গাটা আমরা সংরক্ষণ করব। এখানে আরো ইমারতের জঙ্গল না তৈরি করে আরো বেশি গাছগাছালি, ফুল এবং নানাভাবে এটাকে সাজিয়ে তার সাথে ইতিহাসকে যুক্ত করে একদিক থেকে রবীন্দ্র মিউজিয়াম, আরেক দিক থেকে ত্রিপুরাজ্যের যে মিশ্র সংস্কৃতি, ত্রিপুরী অর্থাৎ কব্বরক ভাষী, বাংলা ভাষাভাষী আর অন্যান্য এই সমস্ত অংশের সংস্কৃতি রক্ষা করার জন্য নতুন প্রজন্মকে যাতে আমরা এই সংস্কৃতি তালিম দিতে পারি, এরকম একটা সংস্কৃতি কেন্দ্র আমরা গড়ে তুলছি। এবং এই অর্থ কমিশন আমাদের এই প্রস্তাবকে সাই দিয়ে তারা 30 কোটি টাকা তারা স্যাংশন করেন যে এখান থেকে এই রাজভবন সরিয়ে নিয়ে গিয়ে নতুন রাজভবন তৈরি করার জন্য, এবং সেভাবেই সে টাকা দিয়েই নতুন রাজভবন তৈরি হয়েছে, রাজভবন স্থানান্তরিত হয়েছে। তো সেই জায়গায় আমাদের যে প্রস্তাব, আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতি, সৌন্দর্য সবটা রক্ষার জন্য এটা করা হোক। যে তাজ হোটেল অর্থাৎ টাটাদের যে গ্রুপ, এটা আসুক, আমরা ওয়েলকাম করি, কিন্তু তার জন্য অন্য জায়গা দেওয়া হবে। কিন্তু এখানে প্রদ্যুৎ মাণিক্য কিশোর বা তিনি তার দলের লোকদেরকে যেভাবে নামিয়েছেন, প্রদ্যুৎ মাণিক্য কিশোরের দল ত্রিপুরামথা, তারা এখন এই সরকারের শরিক। এত বড় একটা জায়গা, এটা চট করে কোন একজন মন্ত্রী এইভাবে দিয়ে দিতে পারেন না যদি মন্ত্রিসভায় সিদ্ধান্ত না হয়। সেখানে ত্রিপুরামথার যারা মন্ত্রী তারা কোনো আওয়াজ তুললেন না, প্রতিবাদ করলেন। এইখানে একটু আটকাবো, আপনি যখন এই কথা বলছেন যে কোনো প্রতিবাদ করলেন না বা আওয়াজ তুললেন না, এখানে তিপ্রামথার সুপ্রিমো ওনারও তো ব্যক্তি মালিকানায় হেরিটেজ বিল্ডিং রয়েছে। আমি আসছি সে জায়গাতে আসছি।
আমি প্রথম জায়গাতে আছি। তো সেই জায়গাতে প্রথমত হলো তার দলের মন্ত্রী নীতি নির্ধারক কমিটির সদস্য অর্থাৎ ক্যাবিনেট মিটিং কোনো কথা বললেন না, সেখানে এই দুহাত তুলে সাই দিয়ে দিলেন। আর এখন দলের সরলমতি কোমলমতি মহিলা এবং অল্প বয়সী বাচ্চাদেরকে নামিয়ে দিলেন। আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে, রাজন্য রক্ষা করা যাবে না। তখনই এই নৈতিকতার প্রশ্ন আসে। মালঞ্চ নিবাস, আমি মানিক্য কোর্ট যেটা এই ইয়েতে কি বলে বোলাবলী আশ্রমের অপোজিটে, আমি ওটাকে বলছি না, ওটা ঠিক আছে, সেরকম কোন এরকম স্মারক কি বলে স্থাপনা নয়। কিন্তু মালঞ্চ নিবাস, এই মালঞ্চ নিবাসে সেখানে কি করে বিয়ে বাড়ি হয়, পর্যন্ত প্যালেস কম্পাউন্ডের ভেতরে কি করে বিয়ে বাড়ি হয়? যদি ঐতিহ্যের প্রতি এতই যদি তিনি কাতর হন, আগে আপনার নিজের যে ভূমিকা এটাকে শুধরান। সেই জায়গায় হ্যাঁ এখন রাজন্য শাসন নেই, কিন্তু যে ত্রিপুরাজ্যের প্রজাদের, তৎকালীন প্রজাদের বা এখনকার যারা নাগরিকদের, তাদের কোন সৎ উদ্দেশ্যে একটা ভালো কোচিং সেন্টার, ভালো একটা বোর্ডিং হাউস, ভালো একটা এরকম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করুন। কিন্তু এটা না করে আপনি ওইসব জায়গা সবটাই বিয়ে বাড়ি করে দিচ্ছেন। তখন আপনার সেই মানে কি বলে ঐতিহ্য নষ্ট হয়, এই বেলে নষ্ট হয়। এখানে লোকে বলছে, আমি জানি না কতটুকু সত্য, দুর্মুখরা বা নিন্দুকরা বা এরকম সমালোচকরা কেউ কেউ বলছেন, আমি কোনটা সত্য এটা আমি ঠিক জানি না, আমি দায়িত্ব দিচ্ছি না, কিন্তু বলছে নাকি যে টাটা গ্রুপের কাছে গিয়ে নাকি মালঞ্চ নিবাসেই হোটেল করার জন্য তিনি আবেদন করেছিলেন। টাটার এটা পছন্দ হয়নি, চেয়েছেন। এখানেই হলো এই সমস্ত কিছু গন্ডগোলের কাছে মূল কারণ, যে না ওইখানে যখন হলো না এখানে করতে যাব না। আর কাকে ব্যবহার করা হলো? আবার সে ত্রিপ্রাসা, থানসা। এই থানসা ত্রিপ্রাসা দিয়ে সব ব্যক্তি স্বার্থ উদ্ধার, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, এটা অন্যায়, এটা অপরাধ, এটা এক ধরনের প্রতারণা, এটা করা উচিত হয়নি। এটাই হলো বামপন্থীদের এবং ত্রিপুরার যে বিদগ্ধ প্রবীণ ব্যক্তিত্ব যারা, তাদের বিরোধিতার সাথে ত্রিপুরা মথা বা প্রদ্যুৎ মানিক্য কিছু বিরোধিতার মধ্যে পার্থক্য। বিরোধিতা হলেও এই বিরোধিতার অর্থ এক নয়। আপনার কথা যদি ধরেই নিই, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে কোথাও না কোথাও ঘুরিয়ে ত্রিপ্রাসাদের ব্যস্ত রাখছেন। তাই 100%। আপনাদের দলের স্ট্যান্ড পয়েন্ট কি থাকছে? আমি তো যেটা বললাম, কারণ এই যে সেখানে আপনাদের কি কোনো ধরনের আন্দোলন কর্মসূচি থাকবে? ভারত সরকার তো যদি বলে আমাদেরকে, তোমাদেরকে 30 কোটি টাকা দেওয়া হলো রাজভবন এই নির্মাণের জন্য, এবং রাজভবন সরে গেলে তোমরা এটাকে শিশুদের জন্য, আদিবাসী সংস্কৃতির জন্য সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলবে, তোমরা করলে না, কি জবাব দেবো আমরা? সরকার তো সরকারই, তখন বামপন্থী সরকার, এখন বিজেপি সরকার, সরকার তো সরকারই, কি জবাব দেবো আমরা? কাজে এটা অনুচিত। সরকার যদি একটা চুক্তি করে, সেই পরবর্তী সরকার সেই চুক্তিকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া উচিত। এটা এইভাবে চুক্তি লঙ্ঘন করা উচিত হয় না। সেই চুক্তি তো লঙ্ঘন হয়ে গেছে বা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট বা বিরোধিতা করার ধরনটা কিভাবে করবেন আপনারা? কি আন্দোলনের মাঠে নামবেন নাকি অন্যভাবে? আপনার আমাদের সিপিআইএম এর এত বাড়তি সময় নেই। ত্রিপুরাজ্যের সিপিআইএম এর আন্দোলন করার জন্য আরো বহু ইস্যু আছে, কাজে এটা নিয়েও আমরা আন্দোলন নামবো না, এত বাড়তি সময় আমাদের নেই। ত্রিপুরাজ্যে মানুষের কাজ নেই, খাদ্য নেই, বেকারদের চাকরি নেই, আইন শৃঙ্খলা নেই, অনেক ইস্যু, এগুলো নিয়ে রাস্তায় আছি আমরা, সর্বত্র আমরা আওয়াজ তুলছি। কাজেই এখন পুষ্পবন্ত প্রসাদ নিয়েও আমরা নামবো, এত বিলাসিতা করার সুযোগ আমাদের নেই। কাজে কিন্তু তবে আমার নীতিগত ভাবে আমাদের যে বিরোধিতা,
এটা আমরা করছি, আমরা করব। এক কথায় তিপ্রাসাদের বা তিপ্রামথার এই বিরোধিতাকে কি বলবেন এক কথায়? আমি তো আগেই বললাম, এটা ব্যক্তি স্বার্থের জন্য, এটার সাথে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ব্যক্তির স্বার্থ এখানে জড়িত। কাজে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দলের সরলমতি মহিলা এবং ছেলেপুলেদের রাস্তায় নামিয়ে দিচ্ছে। অতীতে যেরকম ভাবে নামিয়ে দেওয়া হয়েছিল বারবার, আবারও এখনো কিছু লোক আছে পেছনে, এদেরকে দিয়ে এই খেলানো হচ্ছে। এটা অন্যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টেলিফোন লাইনে আপনি আমাদের সঙ্গে জুড়েছিলেন এবং আপনার দলের হয়ে আপনি আপনাদের যে মতামত বা স্ট্যান্ড পয়েন্ট ভাগ করে নিলেন আমাদের সঙ্গে পুষ্পবন্ত প্যালেস নিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে প্রশ্ন আমরা তুলেছিলাম, পুষ্পবন্ত মহলকে কি রাজনৈতিক দলগুলো তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন কিনা, সেই প্রশ্নটা বোধহয় কোথাও একটু অন্যভাবে ঘুরে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক ছিলেন, তিনি কিন্তু একটু অন্যভাবে এই প্রশ্নটাকে ব্যাখ্যা করলেন। রাজনৈতিক দলগুলোর থেকে একটি রাজনৈতিক দলের দিকেই আঙুল করলেন এবং শুধুমাত্র রাজনৈতিক দলের দিকে নয়, ব্যক্তির দিকে, সর্বময় ব্যক্তির দিকে আঙুল তুলে বললেন যে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই মূলত তিপ্রাসাদের ব্যস্ত রাখতে এই আন্দোলনের ইস্যু। পুষ্পবন্ত মহল নিয়ে হেরিটেজ বিল্ডিং রক্ষায় কংগ্রেস এবং সিপিএম প্রত্যেকেই কিন্তু বিরোধিতা করছেন। কি বলবেন এই গোটা বিষয় এবং গোটা আলোচনা নিয়ে এই মুহূর্তে আমরা চেষ্টা করব রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, আজকের ফরিয়াদ পত্রিকার এডিটর শানিত দেবরায়ের সঙ্গে একবার টেলিফোন লাইনে যোগাযোগ করার জন্য। এই সার্বিক বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন, তিনি কিভাবে বিশ্লেষণ করছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটাই প্রশ্ন তুলেছিলাম, ব্যক্তি মালিকানায় হেরিটেজ বিল্ডিং এ যদি হোটেল ব্যবসা হতে পারে, তাহলে সরকারি মালিকানায় সেখানে হোটেল ব্যবসা বা অন্য কোনো কাজে আপত্তি কোথায়? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন আজকের ফরিয়াদ পত্রিকার এডিটর, বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায় মহাশয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, নিউজ টুডের পর্দায় অনেক অনেক স্বাগত। নমস্কার, আপনাকে স্বাগত। দাদা, আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় বসেছি, মূলত পুষ্পবন্ত মহল। এই যে পুষ্পবন্ত মহল নিয়ে এই মুহূর্তে আলোচনায় এসছে, সংবাদের শিরোনামে আসছে প্রায়, এখানে মূলত এই পুষ্পবন্ত মহলকে নিয়ে রাজ্য সরকারের যে প্রজেক্ট আলোচনার মুখে রয়েছে, সেই প্রজেক্টের আলোচনার বিরোধিতা করে তিপ্রামথা সেখানে মাঠে নেমেছেন, বা তিপ্রামথা দল সেখানে মাঠে নেমেছেন বিরোধিতা করে। সেখানে দাঁড়িয়ে আমাদের আজকের আলোচনার মূল বিষয় বা যে প্রশ্ন, যে বিরোধিতা তিপ্রামথা করছে, সেখানে সরকারি মালিকানাধীন কোনো সম্পত্তিতে সরকার যদি কোনো প্রজেক্ট করতে চায়, সেখানে বিরোধিতা করা হচ্ছে। যেহেতু এটা হেরিটেজ বিল্ডিং, সেখানে হেরিটেজ বিল্ডিং আরও অনেক রয়েছে ব্যক্তি মালিকানায়, অর্থাৎ রাজ পরিবারের আওতাধীন যেগুলো রয়েছে সেগুলোও হেরিটেজ বিল্ডিং, কিন্তু সেখানেও তো হোটেল ব্যবসা চলছে। হোটেল ব্যবসা চলছে সেখানে ব্যক্তি মালিকানায়, সেখানে অর্থ উপার্জন করছে। সেখানে যদি সরকারি প্রপার্টিতে সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার বিরোধিতা করছেন তিপ্রামথা দল। অথচ এই তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি, ওনার ব্যক্তি মালিকানায় সেখানে মালঞ্চ নিবাসে সেখানে হোটেলে ব্যবসা হচ্ছে। তা আমাদের আজকের আলোচনার যে মূল ট্যাগলাইন বা যে মূল প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম, পুষ্পবন্ত মহলকে কি তবে তুরুপের তাস করে ব্যবহার করছেন রাজনৈতিক দলগুলো? যদিও এই আলোচনায় তিপ্রামথা দলের যিনি সম্পাদক রয়েছেন, রাজ্য সম্পাদক বৃষকেতু দেববর্মা আলোচনা করেছেন এবং তাদের স্ট্যান্ড পয়েন্ট একই ভাষায় ব্যক্ত করেছেন যে তারা এর বিরোধিতা করবেন এবং বৃহত্তর আন্দোলনে যাবেন। পরবর্তী মুহূর্তে শাসক দলের মুখপাত্র সেখানে নবেন্দু ভট্টাচার্য, উনিও সরকারের যে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ রয়েছে, কেন তারা করছেন স্পষ্ট করেছেন। তারপরেই কংগ্রেস দলের তরফে সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী এই বিষয়টা নিয়ে তাদের দলের স্ট্যান্ড পয়েন্ট সেখানে পরিষ্কার করেছেন। কিন্তু জিতেন চৌধুরী যেটা বলছিলেন বা সুদীপ রায় বর্মন যেটা নিয়ে স্পষ্ট ভাষায় মন্তব্য করতে চাননি, কিন্তু এই হেরিটেজ বিল্ডিং রক্ষার পক্ষে রয়েছেন। কিন্তু জিতেন চৌধুরী যে আঙুলটা তুলেছেন যে এখানে
মথার যে আন্দোলন সেটা মূলত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে। কিন্তু আমরা যে কথাটা বলছিলাম, এই হেরিটেজ বিল্ডিংকে নিয়ে যে প্রত্যেক কটা দলের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, সেখানে পুষ্পবন্ত মহলকে কি তুরুপের তাস হিসেবেই ব্যবহার করছেন রাজনৈতিক দলগুলো, কি বলবেন? দেখুন, গোটা বিষয়টার মধ্যে আমি একটা ঘোরাজোরে রাজনীতির গন্ধ পাচ্ছি। এখানে যারাই কথা বলছেন প্রত্যেকেই তার রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখেই কথা বলছেন। সেক্ষেত্রে একজন সাংবাদিক হিসাবে আমি যেটা বলতে পারি যে দেখুন, প্রদ্যুৎ বাবু যথেষ্ট শিক্ষিত এবং সচেতন একটি মানুষ এবং রাজ পরিবারের একজন মান্যবর প্রতিনিধি। সেই ক্ষেত্রে উনি যে কাজগুলি করবেন, উনি যে কথাগুলো বলবেন, উনি যে যুক্তিগুলি তুলে ধরবেন, সেগুলি অনেক বেশি যুক্তি নির্ভর হবে, সেটাই কাম্য। সেটা না করে উনি প্রথম থেকেই যে ধরনের রাজনীতি করছেন, তাতে করে কখনো এদিকটা উত্তেজিত হচ্ছে, কোনো সময় ওদিকটা উত্তেজিত হচ্ছে। এবার উনি পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে কথা বলছেন। আমি একটা কথা বলি যে উনি তো বিজেপির শরিক দলে রয়েছেন, মানে ওনার পিপরামথা শরিক দল হিসাবে উনি শরিক দলের একজন, উনি শরিক দলের প্রধান নেতা, ঠিক আছে? একদম। হ্যালো, হ্যাঁ একদম শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উনি, আমরা ইতিপূর্বে এই রাজ্যে জোট সরকার দেখেছি, বামফ্রন্ট সরকার দেখেছি, বা অন্যান্য জোট সরকারগুলো দেখেছি। আমরা দেখেছি যে জোটের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোনো বিষয় নিয়ে, তাহলে সেটা জোটের মধ্যে ওদের যে সম্মিলিত টিম আছে সেখানে বসে আলোচনায় নিষ্পত্তি করাটাই সভ্যতা, বা এটাই আমরা দেখেছি, এটাই আমরা রাজনৈতিক ভদ্রতা বা সৌজন্য বলে জানি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি উনি শরিক দলের মধ্যে হওয়া সত্ত্বেও, এবং ওনার দুইজন মন্ত্রী মন্ত্রিসভায় রয়েছে, তা সত্ত্বেও উনি বিষয়টাকে রাস্তায় নামিয়ে আনছেন এবং সরাসরি সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করছেন, ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন। এটা অন্তত সাধারণ মানুষের কাম্য নয় আর কি। সাধারণ মানুষ এভাবে দেখতে চায় না। এতে করে গোটা দলটা যারা ক্ষমতায় আছে তাদের সম্পর্কেই মানুষের অন্যরকম একটা ধারণা হয়ে যাবে। এটা একটা দায়িত্বশীল রাজনীতিবিদের কাজ বলে মনে হয় না আমার। দ্বিতীয় হচ্ছে, এটা হেরিটেজ প্রপার্টি কি হেরিটেজ প্রপার্টি না, এটা তো ভারত সরকার স্থির করবে। যেটা হেরিটেজ, যদি এটা হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা হয়েও থাকে, তাতেও রাজ্য সরকার এটাকে লিজ দিতে পারে। তার মধ্যে কোনো আইনি বাধা আছে বলে অন্তত আমার জানা নেই। আমি ভুল জানতে পারি, কিন্তু তা সত্ত্বেও নেই। আর যদি এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির দ্বারা অধিগ্রহণ হয়ে থাকে, তাহলে সেটা অন্য কথা। সেটা তো হয়নি, সেটা আমরা জানি। 1950-এর আগে কনস্ট্রাক্টেড যে সমস্ত হেরিটেজ প্রপার্টি গুলি আছে, রাজস্থান বা মধ্যপ্রদেশে আমরা দেখেছি হেরিটেজ প্রপার্টিকে লিজ দেওয়া হয়েছে। এগুলি হোটেলই হয়েছে দেখছিলাম রাজস্থান এবং মধ্যপ্রদেশে। তো এখানে রাজ্য সরকার যদি টাটার সঙ্গে কথা বলে থাকে, যতটুকু আমরা জানি, তাহলে টাটা যদি আসে এই রাজ্যে অন্তত একটা হোটেল করার দিতে, আমরা তো আগামী মানে গোল্ডেন ফ্ল্যাশ দেখতে পাচ্ছি এর মধ্যে, যে আগামীতে আরো ডেভেলপমেন্ট হবে এই রাজ্যে, টাটা যদি ঢোকে এই রাজ্যে। সেটা না করে উনি যে বাধা দিচ্ছেন, এর মধ্যে আমি সম্পূর্ণ অন্য উদ্দেশ্য খুঁজে পাচ্ছি, এবং সেটা কাম্য ছিল না ওনার পক্ষ থেকে। যাই হোক, উনি বা ওনার দল যেটা করছেন, কারণ আপনি বললেন যে বিশ্বকেতু বাবু এটাকে সাপোর্ট করছে বা এটা দলীয় সিদ্ধান্ত হিসেবে নিচ্ছেন, তাহলে এর পেছনে অন্য উদ্দেশ্য অবশ্যই আছে। সৎ উদ্দেশ্য যে নেই তা নিয়ে সাংবাদিক হিসাবে আমি স্থির নিশ্চিত। দাদা, এখানে আপনি যখন বলছেন যে শরিক দলের মধ্যে ঘরোয়াভাবে সেখানে নিজেদের জোটের মধ্যে আলোচনা না করে সরাসরি রাস্তায় নেমে এসছেন, এখানে আপনি এই কথাটা যখন বলছেন, তখন আরো একটা জিনিস যোগ করতে চাইবো যে নিশ্চয়ই টাটার কাছে যখন বিষয়টা গেছে, তখন তো ক্যাবিনেটে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে কেন বললেন না? তাদের দলের তো দুই মন্ত্রী রয়েছে। সেটাই আমাদের প্রশ্ন, যে যেটা আপনি ক্যাবিনেটে আলোচনা করতে পারেন, যেটা দলের মধ্যে আলোচনা করতে, দুটো দল তিনটে দল শরিকে আছেন, এরা একসঙ্গে বসে আলোচনাটা নিষ্পত্তি করতে পারত। যদি দলের আপত্তি থাকতো, তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বা বিজেপি দল এগোতো না এটা করার জন্য। কিন্তু যখন এগুলি না করেই আপনি সরাসরি ভাবে বিরোধ করছেন, সেটা কাম্য নয়। সেটা ইট ইজ নট পলিটিক্স এট অল। অ্যাটলিস্ট পলিটিক্যাল সাইন্সের গ্রামার মেনে এটা অর্থবহ রাজনীতি নয়। তাহলে
আমরা যে আজকে যে প্রশ্নটা তুললাম আমাদের আলোচনায়, যে পুষ্পবন্ত মহলকে কি তবে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো? তুরুপের তাস মোটেও নয়, এটা একটা বোকা বোকা খেলা হচ্ছে, সবাই বুঝতে পারছে ঘটনাটা কি। আর আপনি যেটা বললেন আপনার বক্তব্যে যে হেরিটেজ এবং তার স্যাংটিটি নিয়ে যদি সেই প্রশ্ন থাকে, হেরিটেজের স্যাংটিটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে উনি নিজেই তো ভাড়া দিচ্ছেন হেরিটেজ প্রপার্টি। একদম ব্যক্তি মালিকানায় তো হোটেল হচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়ি হিসাবে ভাড়া দিচ্ছেন তো। তো সেক্ষেত্রে রাজ্য সরকার যদি দেয়, রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতা আছে, আইনটাকে অ্যালাউ করছে। ফলে রাজ্য সরকার যদি দেয়, রাজ্য সরকারকে বাধা দেওয়ার কোন রকম নৈতিক বা আইনি অধিকার তো ওনার নেই। গোলমাল পাকানোই যায়, ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করা যায়, এবং আমার মনে হচ্ছে যে এটা ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা ছাড়া অন্য কিছুই নয়। এখানে কংগ্রেস এবং সিপিএম যেটা বলছেন, তাদের মূল বক্তব্য ছিল যে এখানে অন্য প্রজেক্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে ডিজিটাল একটা প্রজেক্টের কথা বা লাইব্রেরির কথা হয়েছিল, দ্রৌপদী মুর্মুকে এনে সেখানে উদ্বোধন করানো হয়েছিল, সেই প্রজেক্ট থেকে সরে গেছেন, সেই সিদ্ধান্ত থেকে সরে গেছেন। সেখানে কংগ্রেস যেমন বলছিলেন যে সেখানে রাষ্ট্রপতিকে অবমাননা করা হচ্ছে বা রাষ্ট্রপতিকে এনে উদ্বোধন করানোর পর সিদ্ধান্তের বদল, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? It completely depends on the state government or his cabinet whether they will convert their decision or not. In special cases, they may convert any project. তো সেই ক্ষেত্রে সেটাও আলোচনার বিষয়, সেটাও আলোচনা করা যেতে পারত। যদি এরকম হয়ে থাকে, আপনি কাউকে যে উদ্বোধন করিয়েছেন কিন্তু তারপর প্রজেক্টটা পাস হলো না, আপনি অন্য প্রজেক্টে এটাকে নিয়ে যেতে পারেন, এবং নিশ্চয়ই নেওয়া হয়েছে। না হলে এটা তো পাগলামো চলছে না। এটা যেটা হচ্ছে, তাহলে তো মানে একটা প্রজেক্ট পাস হয়েছে, কবে সেটা উদ্বোধন হয়েছে আমি জানি না, কে উদ্বোধন করেছে আপনি জানেন কি? সেটা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন। এবং জিতেন চৌধুরীর যেটা বক্তব্য ছিল, পূর্বতন সরকারের আমলে সেখানে আদিবাসী সংরক্ষণশালা সেখানে করার একটা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটা বোধহয় সেখানে অনেক কিছু পূর্বতন সরকারের অনেক কিছুই প্রস্তাব ছিল। সে পূর্বতন সরকার যখন চলে গেছে, তাদের সেই তখনকার কথা বলে তো এখন লাভ নেই। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ডেভেলপমেন্ট করবে। পূর্বতন সরকার যেগুলি করতে চেয়েছিল সেগুলি পরবর্তী সরকারকে করতে হবে, তেমনি কোনো সাংবিধানিক বা আইনি বাধ্যবাধকতা কোথাও নেই। একেবারে সব মিলিয়ে এক কথা কি বলবেন? সব মিলিয়ে এক কথা এটাই, ঘোড়া জলে মাছ ধরার রাজনীতি চলছে। কারণ এত তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে রাজনীতিতে নেমে আসছে শরিক দলগুলো, এতে করে এজ এ হোল সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে মনে হচ্ছে যেন সেই কালিদাসীয় ভূমিকা ওরা পালন করছে। যেই ডালটাতে বসে আছে সেই ডালটাই কাটার চেষ্টা করছে। এখন এর বাইরে বললাম, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে, আন্ডার দ্য কাউন্টার যদি অন্য কোনো দলের সঙ্গে কোনো আতাত হয়ে থাকে, গোপন আতাত, যে সরকার ফেলে দেবো দিয়ে অন্য কারোর সঙ্গে যাবো, সেগুলি আছে কিনা সেটা নিশ্চয়ই দেখবো। আমরা সাংবাদিকরা তো এই খবরাখবর নিয়ে আমরা আছি, আমরা চেষ্টা করবো সেটা বের করতে, এবং সেই চেষ্টাও চলছে। একদমই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, এতক্ষণ টেলিফোন লাইনে আপনি আমাদের সঙ্গে জুড়ে গেছিলেন এবং আপনার যে মূল বক্তব্য বা যে বিষয় নিয়ে আপনি আলোকপাত করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও, আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ। নমস্কার। যে প্রশ্ন আজকে আমরা আমাদের আলোচনায় তুলেছিলাম পুষ্পবন্ত প্যালেস বা পুষ্পবন্ত মহল নিয়ে, এই পুষ্পবন্ত মহলকে কি তুরুপের তাস করছেন রাজনৈতিক দলগুলো? চারটে রাজনৈতিক দল, শাসক থেকে বিরোধী, জোটসঙ্গী, সব মিলিয়ে চারটে রাজনৈতিক দলের বক্তব্য শুনলাম আমরা। এর দিকে আঙ্গুল তুলছে, ও সে তার দিকে আঙ্গুল তুলছে, এভাবেই কিন্তু প্রত্যেকের দিকে আঙ্গুল তুলছেন। কেউ বা বলছেন যে মথা সেখানে ব্যক্তি স্বাধীনতা, মথার যিনি সুপ্রিমো রয়েছেন সেখানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তিপ্রাসাদের ব্যস্ত রাখার চেষ্টা করছেন। আবার সাংবাদিক সানিধ্যা গোটা বিষয়টাকে বিশ্লেষণ করে যেটা বললেন, আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঙ্গে কোথাও একমত হয়ে বললেন যে সেখানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন সব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের শরিক দল কোথাও সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকের কথাই কিন্তু আমরা যে প্রশ্ন তুলেছিলাম যে সরকারি সম্পত্তিতে যদি হোটেল হওয়ায় আপত্তি বা হেরিটেজ বিল্ডিংয়ে সেখানে আবেগে হাত দেওয়ায় আপত্তি থাকতে পারে, তাহলে ব্যক্তি মালিকানায় কেন
সেই আবেগ থাকবে না, বা ব্যক্তি মালিকানার হেরিটেজ বিল্ডিংয়ে কেন হোটেল ব্যবসা হবে, এই প্রশ্ন নিয়ে সার্বিকভাবে আজকে পুষ্পবন্ত মহল নিয়ে আমরা বসেছিলাম। এবং আপনাদের উদ্দেশ্য এই একই প্রশ্ন রেখে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। ব্যক্তি মালিকানার হেরিটেজ বিল্ডিংয়ে যদি হোটেল ব্যবসা হতে পারে, তাহলে সরকারি মালিকানাধীন হেরিটেজ বিল্ডিংয়ে, যদিও হেরিটেজ বিল্ডিং আমরা বলছি, কিন্তু সাংবাদিক সানিধ্যা যেটা বললেন যে সেটা ঘোষণা হয়েছে কিনা সেটাও দেখার বিষয়। সেই হেরিটেজ বিল্ডিংয়ে সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কেন ইস্যু করছেন? তাহলে কি আমরা যে প্রশ্ন তুলেছিলাম রাজনৈতিক দলগুলো পুষ্পবন্ত মহলকে তুরুপের তাস করছেন, সেই প্রশ্নটাই সঠিক? আজকের মতো আমাদের এই 1 ঘন্টার লাইভ অনুষ্ঠান, যে লাইভ অনুষ্ঠানে আমরা কিছু না কিছু বিষয় নিয়ে প্রত্যেক দিনই আলোচনা করি, আজকের মতো আমাদের এই আলোচনা পুষ্পবন্ত মহল নিয়ে, পুষ্পবন্ত মহলকে কি তুরুপের তাস করছেন কিনা রাজনৈতিক দলগুলো, সেই প্রশ্ন নিয়ে যে আলোচনা ছিলাম, সেই প্রশ্নের উত্তর কোথাও না কোথাও বোধহয় আমরা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে গেছি। আজকের মতো এখানেই আমাদের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি, এবং আপনারা আমাদের আগামী সম্প্রচারগুলিতেও একই সঙ্গে জুড়ে থাকবেন এই আশা রেখে এই মুহূর্তের জন্য আমি চন্দ্রিমা বিদায় নিচ্ছি। নমস্কার।